গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমরা পিওয়াইকিউ সিরিজের পার্ট নাম্বার 11 করব। অলরেডি 10টা পার্ট চ্যানেলে আপলোড আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। গতকালের ক্লাসটা একটু ছোট হয়েছিল এবং দুটো কোয়েশ্চেন কম ছিল। আজকের ক্লাসে একদম তোমাদের দুটো কোয়েশ্চেন এক্সট্রা দেওয়া হবে এবং গতকালের ক্লাসে আমরা কম ইনফরমেশন পড়েছি, তাই আজকের ক্লাসে প্রচুর ইনফরমেশন আছে। যারা ক্লাসটা প্রথম থেকে দেখছো একটু টাইম নিয়ে বসো, পুরো ক্লাসটা কমপ্লিট করে উঠবে। অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসটা কেমন হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোইং নট এ টাইপ অফ সোলার এক্লিপস? নিচের কোনটি সূর্যগ্রহণের ধরন নয়? অ্যানুলার, পার্শিয়াল, পি অ্যানুলার নাকি টোটাল? কোনটা সূর্যগ্রহণের ধরন নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পি অ্যানুলার বলে কিছু হয় না, এটা জাস্ট একটা মেড আপ ওয়ার্ড। এরকম কিছু সূর্যগ্রহণের ধরন হয় না। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় কেন না? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ বুঝতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে, সূর্যটাকে এক জায়গায়, সূর্য তো এক জায়গাতেই থাকে, সে তো আর মুভ করে না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো যখন মুন, সান এবং আর্থের মাঝখানে আসবে তখন হয় সোলার এক্লিপস, এবং যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে আসবে তখন হয় লিউনার এক্লিপস। লিউনার এক্লিপস মানে হচ্ছে চন্দ্রগ্রহণ, এটা হচ্ছে চন্দ্রগ্রহণ। এবং সোলার এক্লিপস তিনটে টাইপের হয়। এই যে আস্তে 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 চাঁদটা সূর্যের কাছে আসছে, বা পৃথিবীটা সূর্যের মাঝখানে চলে আসছে, তখন মানে এই যে এক্লিপসটা দেখতে পাচ্ছ, তখন আস্তে আস্তে হচ্ছে পার্শিয়াল, অ্যানুলার, পার্শিয়াল, দেন টোটাল এক্লিপস হয়ে যাচ্ছে। এখানে আমি যদি তিনটে ছবি একসাথে রাখি, তো টোটাল এক্লিপস মানে যখন মুন কমপ্লিটলি ব্লক করে দিচ্ছে সূর্যের লাইটটা, এবং এখানে যারা রয়েছে তারা পুরোপুরি সূর্যটাকে দেখতে পাচ্ছে না। এই সাইডটা তো দিন হচ্ছে, এই দিনের টাইমে যখন সূর্যটা পুরো গায়েব হয়ে যাচ্ছে তখন হচ্ছে টোটাল এক্লিপস। অ্যানুলার মানে অর্ধেক সাইড সাইডে দেখা যাচ্ছে, এবং পার্শিয়াল মানে অর্ধেকটা দেখা যাচ্ছে। What is the solar eclipse? During the solar eclipse, the sun, moon, and earth are in a straight line, and moon comes between sun and earth. This blocks the rays of the sun from the reaching the earth, causing solar eclipse. Clear? Solar eclipse এর ক্ষেত্রে usually around 2 weeks prior and after the lunar eclipse. Lunar eclipse এর আগে হচ্ছে solar eclipse। এবং হাইব্রিড হচ্ছে একটা রেয়ার ফর্ম অফ সোলার এক্লিপস, যেখানে চেঞ্জ হচ্ছে অ্যানুলার টু দ্য টোটাল এক্লিপস। অ্যানুলার থেকে টোটাল এক্লিপস হচ্ছে, এটা হচ্ছে একটা হাইব্রিড ফর্ম অফ সোলার এক্লিপস। নেক্সট কোয়েশ্চেন, এই অ্যানিমেশনটা দেখে বুঝতে পারছো কিভাবে সোলার এক্লিপস হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ফাউন্ডার অফ অটোনোমাস কিংডম ইন আওয়াধ। আওয়াধের স্বায়ত্তশাসিত রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? সুজাউদ্দৌলা, সাদাত খা, বুরহাম উল মালিক, সফরজং নাকি শেরশাহ? কে হচ্ছে আওয়াধ যে কিংডমটা ছিল, আওয়াধ কিংডমের, ইন্ডিপেন্ডেন্ট আওয়াধ কিংডমের ফাউন্ডার ছিল, বা অটোনোমাস আওয়াধ কিংডমের ফাউন্ডার ছিল। আওয়াধটা কোনখানটায় পড়ছে? এখনকার যে উত্তরপ্রদেশের যে এলাকাটা, যেখানে সেখানটাতে আওয়াধ পড়ছে। আওয়াধের ফেমাস বিরিয়ানি, যেটা একটা রেস্টুরেন্টও আছে কলকাতাতে, ঔদ বলে, ও দিয়ে নামটা শুরু হয়, 1500 সামথিং কিছু একটা নাম। দারুণ বিরিয়ানি বানায়, দারুণ, মানে জাস্ট আর্সেনাল অ্যামেনিয়ার বিরিয়ানি খেয়েছো, বাট আওয়াধের বিরিয়ানি খাবে, অসাধারণ। তো যাই হোক, সঠিক উত্তর হচ্ছে সাদাত খা। সাদাত খা হচ্ছে অটোনোমাস আওয়াধ কিংডমের ফাউন্ডার ছিলেন। এবং তোমরা কমেন্ট করে বলবে যে কে আওয়াধকে একটা চেরির সাথে তুলনা করেছিল, এবং বলেছিল যে আওয়াধ ইজ লাইক এ চেরি দ্যাট উইল ইভেন্চুয়ালি ফল ইন দ্য মাউথ অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। যেটা হচ্ছে চেরির মতো, যেটা ইভেন্চুয়ালি ব্রিটিশদের অধীনে আসবেই। ঠিক আছে, এই মন্তব্যটা আওয়াধ সম্পর্কে কে করেছিলেন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ তামিলনাড়ু? নিচের কোনটি তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ? মহেন্দ্রগিরি, আনাইমুদি, নন্দা দেবী নাকি দোদাবেতা? কোনটা হচ্ছে তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ? তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন ডি, দোদাবেতা। দোদাবেতা হচ্ছে তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ। দোদাবেতা কোন কোন পর্বত শ্রেণীর মধ্যে পড়ছে? অন্তর্গত, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো এখানে যদি আমরা একটু ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট পর্বতমালা দেখি, তো ওয়েস্টার্ন ঘাটটা একদম ওয়েস্টার্ন যে কোস্ট আছে, ওয়েস্টার্ন কোস্টের প্যারালালি চলেছে, এবং ইস্টার্ন ঘাটটা ইস্টার্ন কোস্টের প্যারালালি গেছে। এটা হচ্ছে আরাভাল্লি,
যেটা হচ্ছে একটা প্রাচীন ভঙ্গিল পর্বত, এটা বিন্ধ্য, এটা সাতপুরা, এই দুটো হচ্ছে স্তূপ পর্বত। এবং বিন্ধ্য এবং সাতপুরার মধ্যে দিয়ে যে রিফট ভ্যালি, সেই রিফট ভ্যালির মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এখানে প্রবাহিত হয়েছে নর্মদা নদী, তাই তো? আচ্ছা, হিমালয়ান সম্পর্কে আমরা অলরেডি পড়ে নিয়েছি। গারো খাসি জয়ন্তী, এখানে আর একটা পাহাড় আছে গারো খাসি জয়ন্তী, এই তিনটে পাহাড় ট্রাইবের নাম অনুসারে হয়েছে এবং গারো খাসি জয়ন্তিয়া কিন্তু হিমালয়ান পর্বতশৃঙ্গের অংশ নয়, সেটা হচ্ছে এখানে যে ছোটনাগপুর প্লেটু রয়েছে, সেই ছোটনাগপুর প্লেটুর এক্সটেন্ডেড অংশ হচ্ছে এই শিলং প্লেটু, ঠিক আছে? তো ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট পর্বতশৃঙ্গ দুটো এসে মিলেছে এখানে নীলগিরি পর্বতমালাতে। নীলগিরিতে এসে দুটো পর্বতশৃঙ্গ মিলেছে, যেখানটাতে আমরা এটা বলতে পারি যে এখানে একটা পর্বত গ্রন্থি তৈরি করেছে। ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন ঘাটের সব থেকে লাস্টের যে হিলটা, সেটা হচ্ছে কার্ডামাম হিল। কার্ডামাম নাম কেন হয়েছে এখানে? কার্ডামাম হিলের নামটা কেন কার্ডামাম হয়েছে, তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট সেকশনে জানিও। এবং এখানে আমরা যদি দুটো ডেফিনেশন মানে ডিফারেন্সেস দেখি যে কি কি ডিফারেন্সেস রয়েছে ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটের মধ্যে। প্রথমত এটা লোকেটেড তো সরি 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 প্রথমত তো লোকেশন ওয়াইজ এটা ওয়েস্টার্ন সাইডে অবস্থিত, ওটা ইস্টার্ন সাইডে অবস্থিত। যেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কোস্টের প্যারালালি চলছে, একটা একটা ইস্টার্ন কোস্টের প্যারালালি চলছে, এই দুটো তো পার্থক্য রয়েছে। এছাড়া ইস্টার্ন ঘাট 6টা স্টেটের মধ্যে রয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, তামিলনাড়ু এবং কেরালা। খেয়াল করো এখানে ইস্টার্ন ঘাট কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এইখানেও ইস্টার্ন ঘাটের পার্ট রয়েছে, এই ম্যাপটাতে দেখানো নেই। তো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকা। আর ইস্টার্ন ঘাট রয়েছে 5টা স্টেটে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটকা। কর্ণাটকাতে ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাট দুটোর পিক একসাথে এসে মিলছে, যেটা হচ্ছে নীলগিরি পিক। হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি ইন কেরালা এন্ড হাইট দেওয়া রয়েছে এখানে। হাইয়েস্ট পিক হচ্ছে মহেন্দ্রগিরি। হ্যাজ সেভারাল পপুলার হিল স্টেশন লাইক উটি, মহাবালেশ্বরম, এগুলো হচ্ছে পপুলার হিল স্টেশন। হ্যাজ সেভারাল হিল স্টেশন সাচ অ্যাজ আরাকু ভ্যালি অ্যান্ড কোদাই কানাল। এবং রিচ ইন বায়োডাইভার্সিটি, endemic species of flora and fauna, rich in minerals and home of several mining operation. ওকে, এবং খেয়াল রাখবে এই যে ইস্টার্ন ঘাটের উচ্চতা বেশি, ওয়েস্টার্ন ঘাটের উচ্চতা কম, কারণ আমরা যখন এখানে যে প্ল্যাটুটা রয়েছে ডেকান প্ল্যাটুটা দেখবো, তখন ডেকান প্ল্যাটুটা কিন্তু ওয়েস্টার্ন ঘাট ওয়েস্ট সাইড থেকে ইস্ট সাইডে কিন্তু স্লোপ রয়েছে। তো স্বাভাবিকভাবে এই ওয়েস্টার্ন সাইডটা একটু উপর দিকে আর ইস্টার্ন সাইডটা একটু নিচের দিকে অবস্থিত। ওয়েস্টার্ন ঘাটের উচ্চতা ইস্টার্ন ঘাটের থেকে কিন্তু বেশি, এবং এই ওয়েস্টার্ন ঘাট যেহেতু এই দিকটা উঁচু এই দিকটা নিচু, তাই এখানে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেগুলো সাধারণত পশ্চিম দিকেই পূর্ব দিকেই প্রবাহিত হয়েছে, এবং পূর্ব দিকে প্রবাহিত হওয়ার ফলে এই ওয়েস্টার্ন ঘাটকে অনেক জায়গায় ব্রেক করে দিয়েছে, ঠিক আছে? ওয়েস্টার্ন ঘাটকে অনেক জায়গায় ব্রেক করে দিয়েছে, তাই ওয়েস্টার্ন কোস্টটাও আমরা দেখেছি যে ওটা অনেক বেশি ভঙ্গুর। ওকে, এইবার যদি একটুখানি আমাদের ইন্ডিয়ান যে প্লেন রয়েছে, যে প্লেটু গুলো রয়েছে, সেটা যদি আমরা একটুখানি দেখি, তাহলে দেখতে পাবো যে আমরা এখানে যে সেন্ট্রাল হাইল্যান্ড রয়েছে, সেন্ট্রাল হাইল্যান্ডে আমরা এখানে মালবা প্লেটু দেখতে পাবো, তারপর বাঘেলখন্ড প্লেটু, তারপর বুন্দেলখন্ড প্লেটু, তারপর ছোটনাগপুর প্লেটু, তারপর শিলং প্লেটু। এটা এই অর্ডারে মনে রাখতে হবে যে মালবা প্লেটু, তারপর বুন্দেলখন্ড প্লেটু, বাঘেলখন্ড, তারপর বুন্দেলখন্ড, তারপর ছোটনাগপুর প্লেটু। ছোটনাগপুর প্লেটু হচ্ছে একদম রিচ ইন মিনারেল সোর্সেস, এবং ছোটনাগপুর প্লেটুর এখানে আমরা তোমার প্রচুর মাইন্স দেখতে পাবো। এবং এখানে তোমরা এই যে মালবা প্লেটু বা সেন্ট্রাল হাইল্যান্ড থেকে এই যে ডেকান, এটা টোটালটা ডেকান প্লেটু, মানে এই সাইডটা হচ্ছে একদম কোস্ট রিজিয়ন, তারপর হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, তারপর এখানে ডেকান প্লেটু, তারপর এখানটাই ইস্টার্ন ঘাট, দেন তারপর এখানে ইস্টার্ন কোস্ট, ঠিক আছে? ডেকান প্লেটুর মধ্যে আমরা এখানে দেখতে পাবো মহারাষ্ট্রান প্লেটু, এখানে ছত্তিশগড় প্লেটু, এখানে তেলেঙ্গানা প্লেটু, এখানে হচ্ছে দন্ডকারিয়ান প্লেটু, এবং এটা হচ্ছে কর্ণাটকা প্লেটু। ওকে, এই যে নামগুলো, এই নামগুলো একটুখানি খেয়াল রাখবে, এবং কোনটা কোন জায়গাটাতে অবস্থিত সেটাও কিন্তু একটুখানি খেয়াল রাখবে। এবং এখানে আচ্ছা, দোদাবেতা ছিল, দোদাবেতা হচ্ছে তোমার তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ। মহেন্দ্রগিরি তো আমরা পড়লাম যে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং নন্দা দেবী কোন পর্বতের শৃঙ্গ? এটা নন্দা দেবী রয়েছে হিমালয়তে।
উত্তরাখণ্ডে রয়েছে, ঠিক আছে, উত্তরাখণ্ডে রয়েছে নন্দা দেবী। আর দোদাবেতা হচ্ছে নীলগিরি, যে কোয়েশ্চেনটা করেছিলাম সেটা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার? এই পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, আর এখানে যদি মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক বলা হয়, মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক হচ্ছে ধ্রুবগড়। ধ্রুবগড়। ক্লিয়ার? আচ্ছা, next question number 4. When lead nitrate is heated, which is the following gases is produced? যখন সীসা নাইট্রেট উত্তপ্ত করা হয় তখন নিম্নলিখিত কোন গ্যাসগুলি কোন গ্যাস উৎপন্ন হয়? নাইট্রোজেন অক্সাইড, লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি লেড, আচ্ছা এটা ডাইঅক্সাইড ছিল, লেড অক্সাইড। কোন গ্যাসটা উৎপন্ন হয় এখানে যখন আমরা লেড নাইট্রেটকে হিট করি? লেড নাইট্রেটকে যখন হিট করি তখন সেখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। লেড নাইট্রেট মানে কি? PbNO3। PbNO3 কে যখন হিট করা হয় তখন PbO প্লাস NO2 উৎপন্ন হয়, ঠিক আছে। কেমিক্যাল যে সমস্ত রিয়াকশন গুলো রয়েছে, কেমিক্যাল রিয়াকশন গুলোকে আমরা সাধারণত চারটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিনথেসিস রিয়াকশন, মানে একটা A আছে একটা B আছে দিয়ে AB তৈরি হয়েছে, সাপোজ হাইড্রোজেন অক্সিজেন H2O তৈরি হয়েছে, সেটা হচ্ছে সিনথেসিস হচ্ছে কিছু একটা। ডিকম্পোজিশন রিয়াকশন কোনটা? যে একটা কিছু ছিল সেটা ভেঙে গিয়ে A প্লাস B তৈরি হয়েছে, ঠিক আছে। যেমন এই যে এটা হলো PbNO3 ছিল, PbNO3 ভেঙে গিয়ে দুটো জিনিস তৈরি হলো, এটা হচ্ছে একটা ডিকম্পোজিশন রিয়াকশন। 3 নম্বর কি হতে পারে? সিঙ্গেল রিপ্লেসমেন্ট রিয়াকশন, মানে A B এর সাথে ছিল, সে এই A B এর হাত ছেড়ে দিয়ে C এর হাত ধরে দিল, সেটা হচ্ছে সিঙ্গেল রিপ্লেসমেন্ট রিয়াকশন। এবং সেটা যদি ডাবল রিপ্লেসমেন্ট হয় তাহলে দুটোরই কম্পাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? যেমন ধরো আমরা এখানে বলতে পারি যে আরেকটা রিয়াকশন হয় যেটা হচ্ছে নিউট্রালাইজিং রিয়াকশন। নিউট্রালাইজিং রিয়াকশন মানে যদি কোনো একটা অ্যাসিড এবং সেটা যদি একটা বেসের সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি তৈরি হয়? সল্ট তৈরি হয়, NaCl সল্ট তৈরি হবে এবং H2O তৈরি হবে। এটাকে আমরা বলতে পারি ইটস আ কাইন্ড অফ ডাবল রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন, বাট ইট ইজ কল্ড নিউট্রালাইজিং রিঅ্যাকশন বিকজ এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে সল্ট এবং এটা হচ্ছে জল। আমরা ছোটবেলা থেকে পড়েছি যে লবণ এবং অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনের আগে এখানে কম্বারশন রিয়াকশন দেখানো হচ্ছে। কম্বারশন রিয়াকশন মানে কি? দেখো এখানে মিথেন ছিল এবং অক্সিজেন ছিল, মিথেন ছিল আর অক্সিজেন ছিল, সেই দুটো যখন জ্বলে উঠছে তখন কার্বন ডাই অক্সাইড তৈরি করছে এবং জল তৈরি করছে। নেক্সট একটা রিয়াকশন যেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, যে এখানে দেখো নাইট্রোজেনের সাথে ম্যাগনেসিয়াম ছিল এবং সেটা সরে গিয়ে সিলভার ছিল, সেটা সরে গিয়ে ম্যাগনেসিয়াম চলে আসছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা রিপ্লেসমেন্ট রিয়াকশন। এটাকে ডিসপ্লেসমেন্ট রিয়াকশনও বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5. Which of the following pair of term sport is not correct? Term sport এর কোন জোড়াটি সঠিক নয়? পেনাল্টি কিক, হ্যান্ডবল, গ্রেগো জার্মান বক্সিং, কোনটা সঠিক নয়? Neither 1 or 2, both 1 and 2, only 2, only 1. দুটোর মধ্যে কোনোটাই ঠিক নয়। পেনাল্টি কিক কিসের সাথে যুক্ত? পেনাল্টি কিক তো হচ্ছে তোমার ফুটবলের সাথে যুক্ত এবং এটাও কিন্তু তোমার বক্সিং এর সাথে যুক্ত না। দুটোর মধ্যে কোনো অপশনটাই ঠিক না। Next question, question number 6. Plant cell differ from animal cell in having an additional layer around the cell membrane term as. উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে পৃথক কোষ পর্দার চারপাশে একটি অতিরিক্ত স্তর থাকে যাকে বলা হয় সাইটোপ্লাজম, ভ্যাকুয়াল, সেল ওয়াল নাকি ক্লোরোপ্লাস্ট। এই কোয়েশ্চেনের উত্তরটা তো তোমরা সবাই করতে পারবে আই হোপ, বিকজ আমি তোমাদেরকে সেল অলরেডি পড়িয়ে দিয়েছি। সঠিক উত্তর হচ্ছে তোমার সেল ওয়াল। আমরা অলরেডি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে কি কি পার্থক্য থাকে সেটা দেখে নিয়েছি, দুবার করে দেখেছি দুদিনের ক্লাসে। দেখো প্লান্ট সেলের মধ্যে এই যে সেল ওয়াল থাকছে যেটা হচ্ছে ডেড
এবং রিজিড থাকে, ঠিক আছে, ডেড এবং রিজিড থাকে, যেটা গোটা সেলটাকে একটা শেপ দেয় এবং এটা কিন্তু গোটা সেলটাকে একটা মেকানিক্যাল স্ট্রেংথ দেয়, ঠিক আছে, মেকানিক্যাল একটা স্ট্রেংথ দেয়। তারপরে সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেন প্রাণী কোষও থাকে, ভ্যাকুয়াল বড় সাইজের হয়, ভ্যাকুয়াল ছোট সাইজের হয়, এখানে ক্লোরোপ্লাস্ট থাকে, এখানে ক্লোরোপ্লাস্ট থাকে না, এখানে সেন্ট্রোজোম থাকে, এখানে সেন্ট্রোজোম থাকে না। এগুলো হচ্ছে ডিফারেন্সেস। আর কি ডিফারেন্সেস? প্রাণী কোষে যখন সেল ডিভিশন হয় তখন, যখন সাইটোকাইনোসিস হয় মানে সাইটোপ্লাজমের যখন ডিভিশন হয় তখন প্রাণী কোষটা কিরকম, এরকম ধরো সাইটোপ্লাজমের ডিভিশন হওয়ার আগে তো নিউক্লিয়াস দুটো ডিভাইড হয়ে দুদিকে চলে গেছে, যখন ক্যারিওকাইনোসিস কমপ্লিট হয়ে গেছে, তো ক্যারিওকাইনোসিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে সেলটা এটা এরকম ভাঁজ হয়, ফরো সৃষ্টি করে, ফরো এরকম ভাঁজ সৃষ্টি করে তারপরে দুটো আলাদা আলাদা সেলে ডিভাইড হয়ে যায়। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এরকম ভাবে সাইটোকাইনেসিস হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা ধরো সেল ওয়াল এবং এটা ধরো সেল মেমব্রেন, ওকে, এখানে একটা নিউক্লিয়াস হয়ে গেছে, এখানে একটা নিউক্লিয়াস হয়ে গেছে। আফটার ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনোসিসের পরের কথা বলছি, যারা সেল সাইকেল বা সেল ডিভিশন সম্পর্কে কিচ্ছু জানো না তাদের মাথায় এটা ঢোকাবার দরকার নেই, যারা একটু একটু জানো তারা বোঝার চেষ্টা করো যে এখানে তখন কি হয় না, মাইক্রোটিবিউলস গঠিত হয়, মাইক্রোটিবিউলস গঠিত হয় এবং সেই মাইক্রোটিবিউলস থেকে সেল প্লেট তৈরি হয় এবং সেখান থেকে সেল ওয়ালের ফরমেশন হয়। সেল ওয়ালের ফরমেশনের পরে এই দুটো আলাদা হয়ে যায়, সেল ওয়াল তৈরি হয়, তারপরে সেল মেমব্রেন তৈরি হয়, তারপরে দুটো আলাদা সেল হয়ে যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, dash force water through a semi permeable membrane and removes contaminants. Contaminants মানে আমরা এখানে সলিউট পার্টিকেলও ভাবতে পারি। নিচের কোন প্রসেসটাতে ওয়াটার সেমি পারমিয়েবল মেমব্রেন থেকে পাস করে এবং কন্টামিনেট যে সমস্ত সলিড পার্টিকেল গুলো আছে সেগুলোকে ছেড়ে ওয়াটার চলে যায়? বয়েলিং, ডিস্টিলেশন, রিভার্স অসমোসিস, ফিল্ট্রেশন। দেখো এখানে উত্তরটা করা সিম্পল, বিকজ সেমি পারমিয়েবল মেমব্রেন যখন বলেছে তখন আমাদের মাথাতে একটাই প্রসেস স্ট্রাইক করবে, যেটা হচ্ছে অসমোসিস। অসমোসিস এখানে নেই অপশনে, রিভার্স অসমোসিস। কেন রিভার্স অসমোসিস হচ্ছে সেটাও আমি বলবো, এরকম নয় যে ভুল উত্তর দেওয়া আছে, ঠিক উত্তরই দেওয়া আছে, কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেন কথাটা যখনই আমরা কোয়েশ্চেনের মধ্যে দেখছি তখন উই উইল গো ফর অসমোসিস। দেন এখানে উত্তর হচ্ছে অপশন সি, রিভার্স অসমোসিস। বয়েলিং ইজ দ্য প্রসেস যেখানে হচ্ছে কোন একটা লিকুইড থেকে সেটা গ্যাসে কনভার্ট হচ্ছে। ভেপোরাইজেশন এবং বয়েলিং এর মধ্যে পার্থক্য আছে। ভেপোরাইজেশন মানে ভেপার এন্ড গ্যাসের মধ্যে কি ডিফারেন্স আছে? ভেপার এবং গ্যাসের মধ্যে একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের ডিফারেন্স আছে। মানে গ্যাসের ক্ষেত্রে যে গ্যাস কোনগুলোকে বলবো, যেগুলো নর্মাল টেম্পারেচারে গ্যাস হিসেবে থাকবে সেটা কি আমরা গ্যাস বুঝি, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, অল দিজ আর গ্যাস। বাট ভেপার যেটা নর্মাল টেম্পারেচারে লিকুইড অবস্থাতে আছে কিন্তু সেটাকে যখন হিট দিচ্ছি সেটা গ্যাসে কনভার্ট হচ্ছে, যেমন ওয়াটার। ওয়াটারের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াটার ভেপার তৈরি হচ্ছে। বা আমরা বলতে পারি যে সাপোজ কোনো আরো কোনো লিকুইড যেটা আমরা হিট করলে ভেপার তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার ভেপার। বা আমার কোনো লিকুইডের নাম কেন মনে পড়ছে না, it can be bromine. Bromine is a liquid in a room temperature, but when we আমরা যখন ব্রোমিনটাকে হিট করছি তখন সেটা ভেপারে কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে ভেপার, ঠিক আছে। আর গ্যাস হচ্ছে যেটা নর্মাল রুম টেম্পারেচারে তার যে নর্মাল ফেজ সেটার মধ্যেই সে গ্যাসিয়াস ফেজে আছে। এখানে একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের কনসেপ্ট আমরা পড়ি, যে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচারটা যেই টেম্পারেচারের উপরে বস্তুটার স্টেটটা চলে গেলে সেটার মধ্যে প্রেসার চেঞ্জ করে আর আমরা সেটাকে আগের ফর্মে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, সেটা হচ্ছে গ্যাস আর এটা হচ্ছে ভেপার, ঠিক আছে। এই যে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যখন কোনো একটা বস্তু চলে যাচ্ছে তখন তার মধ্যে প্রেসারকে চেঞ্জ করে আমরা কিন্তু তার আগের স্টেটে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, কিন্তু ভেপারের ক্ষেত্রে কি হবে, আমরা তার মধ্যে যদি প্রেসারের চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা আগের স্টেটে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। ডিস্টিলেশন ইজ দ্য প্রসেস যেখানে আমরা একটা মানে কি বলবো, ডিস্টিলেশনে কিরকম হচ্ছে যে আমরা একটা তোমার মিক্সিং কিছু সলিউশন নিয়েছি, সেখান থেকে ডিস্টিলেশন করছি এবং সেখান থেকে সলিড পার্টিকেল এবং সলভেন্ট পার্টিকেল আলাদা করছি। এখানে কিন্তু কোনো সেমি পারমিয়েবল মেমব্রেনের কনসেপ্ট নেই। ফিল্ট্রেশন, এটা যে কোনো ফিল্টার পেপার দিয়ে যা করে হোক ফিল্ট্রেশন করলে সেটা একটা ফিল্ট্রেশন প্রসেস, সেপারেশন প্রসেস। এবার আসছি রিভার্স অসমোসিস। কেন অসমোসিস নয়, কেন রিভার্স অসমোসিস? অসমোসিস আমরা পড়েছি যখন ডিফিউশন হচ্ছে থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন,
মেজরলি ওয়াটারের ডিফিউশন হচ্ছে, এবং ডিফিউশনের সময় আমরা কি পড়েছি? ডিফিউশনের সময় আমরা পড়েছি যে আমাদের হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভ করবে, তাই তো? হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভ করবে। এইবার অসমোসিসের ক্ষেত্রেও আমরা কি পড়েছি? যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভ করবে ওয়াটারটা, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভ করবে। এখানে দেখো সলিউশন রয়েছে যার মধ্যে কিছু পার্টিকেলস আছে, এবং এখানে আছে পিওর ওয়াটার। তো পিওর ওয়াটার থেকে যখন সলিউশনের দিকে মুভ করছে, যেখানে সলিউট পার্টিকেল আছে, যেখানে ওয়াটারের কনসেন্ট্রেশন কম, সেটাকে আমরা বলছি অসমোসিস। বাট যখন উল্টো প্রসেস হচ্ছে, এখানে কিছু একটা ফোর্স লাগানো হচ্ছে, ঠিক আছে, অ্যাপ্লাইড কিছু একটা ফোর্স লাগানো হচ্ছে, এবং সেই ফোর্সটা লাগানোর ফলে এখানে ওয়াটারটা সলিউশন থেকে বেরিয়ে যাচ্ছে পিওর ওয়াটারের দিকে, সেটাকে আমরা বলছি রিভার্স অসমোসিস। এই অসমোসিস, রিভার্স অসমোসিস, এই প্রসেসকে কাজে লাগিয়ে কিন্তু ডায়ালিসিস করা হয়। যখন কিডনি ফাংশন করতে পারে না, তখন যে ডায়ালিসিস প্রসেসটা চলে, সেই ডায়ালিসিস প্রসেসে আমাদের গোটা ব্লাডটাকে, কিডনির মধ্যে যে অসমোসিসটা হচ্ছিল, সেই অসমোসিসটা কিডনি করতে পারছে না বলে আউটসাইড আওয়ার বডি একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করা হচ্ছে, সেটাকেই আমরা বলছি ডায়ালিসিস। Osmosis is a natural process where water moves from the area of the low solute concentration into the higher solute concentration. এখানে সলিড কনসেন্ট্রেশন কি একদম নেই, লো সলিড কনসেন্ট্রেশন কিছুই নেই, সেখান থেকে যখন হায়ার সলিড কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার মুভ করছে, দ্যাট ইজ কল্ড অসমোসিস। অ্যান্ড ওয়েন ওয়াটার মুভস টু দ্য মুভ ইন অপোজিট ডিরেকশন, যখন অপোজিট ডিরেকশনে মুভ করছে, যে হায়ার সলিড কনসেন্ট্রেশন থেকে লোয়ার সলিড কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে, এবং অবশ্যই সেখানে একটা অ্যাপ্লাইড ফোর্স লাগছে, একটা এক্সটার্নাল একটা এক্সটার্নাল প্রেসার লাগছে, সেটাকে আমরা বলছি রিভার্স অসমোসিস। ক্লিয়ার? অসমোসিস এন্ড রিভার্স অসমোসিস। এখানে দেখো বলেছিল রিমুভ করছে, কন্টামিনেন্টস বা সলিড পার্টিকেলস গুলোকে ছেড়ে বেরিয়ে আসছে, সেটাকে রিমুভ করছে, সেই প্রসেসটা হচ্ছে রিভার্স অসমোসিস। নেক্সট কোয়েশ্চেন, which of the following dance form is related to Assam? নিম্নলিখিত কোন নৃত্যধারা আসামের সাথে সম্পর্কিত? বিহু, ভাংড়া, কালবেলিয়া নাকি কত্থক? ছবিটা পরে আসার কথা ছিল, ছবিটা আগেই চলে এসেছে, তো তোমরা ইজিলি আরো অ্যান্সার করতে পারবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিহু। বিহু হচ্ছে আসামের একটা ডান্স ফর্ম, শুধুমাত্র ডান্স ফর্মই নয়, বিহু হচ্ছে আসামের একটা ফেস্টিভ্যালও, তাই তো? বিহু আসামের একটা ফেস্টিভ্যালও। এবং বিহু যে ফেস্টিভ্যাল রয়েছে, ফেস্টিভ্যালটা তিনটে টাইপের হয়, 3 টাইপের হয়। একটা হচ্ছে বহাগ বিহু, যেটাকে বলা হয় রঙ্গালী বিহু, একটা হচ্ছে মাঘ বিহু বা ভোগালী বিহু, আর একটা হচ্ছে কাটি বিহু বা কঙ্গালী বিহু। এরকম নাম কেন? সরি, এরকম নাম কেন? বহাগ বিহু বা রঙ্গালী বিহু, এটা হচ্ছে পালন করা হচ্ছে এপ্রিল মাসে, যখন হোলি হয়, দোল হয়, তার জন্য রঙ্গালী বিহু, ঠিক আছে? এবং এটাকে ওদের নিউ ইয়ার ফেস্টিভ্যালও বলা হয়, ঠিক আছে? ওদের নিউ ইয়ার ফেস্টিভ্যালও বলা হয়। এবং তারপর হচ্ছে মাঘ বিহু। মাঘ বিহু সেলিব্রেট করা হয় জানুয়ারি মাসে, যেটা হচ্ছে ওদের হারভেস্টিং ফেস্টিভ্যাল। এবং ভোগালী বিহু হারভেস্ট করার পরে, মানে সেই সময় ধান ফান কাটা বা কাটা নয়, সরি, হ্যাঁ, ধান ফান কাটা হচ্ছে, হারভেস্ট করা হচ্ছে, সেই টাইমে তারা কি করছে, অনেক কিছু ভোগ চড়াতে পারছে তাদের যে দেবতা টেবতা আছে, তাই এদেরকে বলা হচ্ছে ভোগালী বিহু। এবং কাটি বিহু বা কঙ্গালী বিহু, এটা হচ্ছে ইন দ্য টাইম অফ অক্টোবর টু নভেম্বর, যেখানে কি হচ্ছে যে
ন্যাচারালি আসামের যে লোকজনরা বিহু সেলিব্রেট করছে তারা হচ্ছে ফার্মার, এবং এই অক্টোবর নভেম্বর টাইমে ওদের যে কি হয়, আমাদের এখানেও যে খরিফ ফসল হয় সেটা ধান বোনা হয়ে যায়, এবং সেই টাইমে চাষিদের হাতে কোনো টাকা পয়সা থাকে না, এবং তারা আহ টাইপ অফ কি বলবো, অনেক গরিব ফিল করে না, গরিব হয়, ফিল করেটা কিরকম রিলের ভাষা হয়ে গেল একটা। তো তার জন্য ওরা যে বিহুটা সেলিব্রেট করে সেটা হচ্ছে কঙ্গালী বিহু। এবং একটা কোয়েশ্চেন এসেছিল, এই কঙ্গালী বিহুর সময় তারা কোন গাছের সামনে প্রদীপ দিয়ে প্রার্থনা করে? সেটা হচ্ছে তুলসী গাছ। ঠিক আছে, তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে যে যাতে তাদের চাষাবাদ ভালো হয়। বিহু ছাড়া আসামে আরো ফেস্টিভ্যাল হয়, আসামে আরো ডান্স ফর্মও আছে, সেটা তো দেখবোই। তাছাড়া বিহু ছাড়া আসামে আরো ফেস্টিভ্যালও হয়। কি কি ফেস্টিভ্যাল হয়? দেহিং পাটকাই, তারপর হচ্ছে মাজুলি ফেস্টিভ্যাল, রংকার ফেস্টিভ্যাল, আম্বুবাচি ফেস্টিভ্যাল। ইম্পর্টেন্ট হচ্ছে আম্বুবাচি ফেস্টিভ্যাল, যেটা কামাখ্যা টেম্পলে হয়। আম্বুবাচি, আম্বুবাচি ফেস্টিভ্যাল, যেটা কোথায় হয় না, কামাখ্যা টেম্পলে হয়। তারপর হচ্ছে বাইকো ফেস্টিভ্যাল, দেহিং পাটকাই ফেস্টিভ্যাল। আসামে একটা জায়গা আছে জানো তো, বরপেটা। তো আমার এই দেহিং পাটকাই ফেস্টিভ্যালটা শুনলেই না ওই বরপেটা জায়গাটার কথা মনে পড়ে। মনে হয় যে ওখানে ওই বরপেটার লোকজনই বোধহয় এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করে এবং বরদেরকে নিয়ে পাটাক পাটাক মারে। তো যাই হোক, দেহিং দেহিং পাটকাই ফেস্টিভ্যাল, মাজুলি ফেস্টিভ্যাল, মাজুলি যে হচ্ছে সব থেকে বড় রিভার আইল্যান্ড, মাজুলি ফেস্টিভ্যাল হয়। আচ্ছা, আর হচ্ছে তোমার রংকার ফেস্টিভ্যাল। রংকার ফেস্টিভ্যাল, আর এই রংকার ফেস্টিভ্যালটা কোন ট্রাইব সেলিব্রেট করে? মিকির টাইপ সেলিব্রেট করে। মিকির আর রেগমা টাইপ। তাহলে এগুলো আমরা পড়লাম, যেটা হচ্ছে আসামের ফেস্টিভ্যাল। পড়ছিলাম ডান্স, পড়তে পড়তে ফেস্টিভ্যাল পড়ে নিলাম। আচ্ছা, এরপরে এই যে তোমার কালবেলিয়া ডান্সটা আছে, এটা হচ্ছে রাজস্থানের। আর ভাংরা তো সবাই জানো, ভাংরা পালে পাঞ্জাবের। রাজস্থানের আর কি কি ডান্স ফর্ম রয়েছে যেগুলো মনে রাখতে হবে? এই যে কালবেলিয়া ডান্স ফর্মটা রয়েছে, কালবেলিয়া ডান্স ফর্মে তোমার এটা হচ্ছে স্নেক ট্রাইবরা ডান্স করে। ঠিক আছে, কালবেলিয়া হচ্ছে স্নেক ট্রাইবদের ডান্স, এবং এরকম ব্ল্যাক কালারের ড্রেস পরে থাকে এবং তারা ডান্সটা পারফর্ম করে। এছাড়া আর কি পারফর্ম হয়? ঘুমার। ঘুমার তো তোমরা সবাই জানো আশা করি, ঘুমার তো ভুলবে না। এবং এখানে ঘুমার কোন ট্রাইব পারফর্ম করে? ভিল ট্রাইব পারফর্ম করে ঘুমার। এবং এটা হচ্ছে সরস্বতী যে গডেস, তাকে উদ্দেশ্য করে পারফর্ম করা হয়। এটা হচ্ছে কালবেলিয়া। কালবেলিয়া, যেটা স্নেক ট্রাইব পারফর্ম করে। এবং এখানে একটা পার্সোনালিটির নাম তোমরা মনে রাখবে, যেটা হচ্ছে উম নামটাই ভুলে যাচ্ছি। হ্যাঁ, গুলাবো সাপেরা। গুলাবো সাপেরা, এনার নাম তোমরা মনে রাখবে। কালবেলিয়া ডান্স ফর্মের সঙ্গে যুক্ত, এবং কালবেলিয়াকে ইউনেস্কো হেরিটেজের যে ইনট্যাঞ্জেবল কালচার আছে সেখানেও কিন্তু লিস্টেড করা আছে কালবেলিয়া ডান্স ফর্মটা। ঠিক আছে, আর এখানে আমরা আসামের ফেস্টিভ্যালটা তো পড়লাম, আসামের কিছু ডান্স ফর্মও পড়ে নিই। আর কি কি ডান্স ফর্ম আছে? ফোক ডান্স, আগের দিনও আমরা একদিন দেখেছি আসামের ডান্স, যেদিনকে আমাদের বাগরুম্বা ডান্স ছিল, যে যেখানে একটা তোমার বাটারফ্লাই মুভমেন্ট থাকে, বাটারফ্লাই এর মতো ঘুরে ঘুরে ডান্স করে, সেটা বাগরুম্বা ডান্স ছিল। আসামে আমরা কি দেখলাম? বিহু দেখলাম, ভোর তাল, তারপর হচ্ছে তোমার ঝুমের বা ঝুমুর। এই ঝুমুর বা ঝুমের যাই বলো, এটা হচ্ছে আসামের যে টি কমিউনিটি আছে সেই টি কমিউনিটি পারফর্ম করে। বাগরুম্বা,
এটা আমরা আগের দিনের ক্লাসে একদিন পড়েছি। আচ্ছা, আর হচ্ছে দেওদানি, এগুলো হচ্ছে আসামের ফোক ডান্স। নেক্সট হচ্ছে আমাদের কি ছিল, এখানে পাঞ্জাব ছিল। তো পাঞ্জাবের আর কি কি ফোক ডান্স আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটুখানি দেখে নিই। পাঞ্জাবের আর কি কি ফোক ডান্স আমরা দেখব। পাঞ্জাবের ভাংরা, সরি এখানে এটা অ্যাড করেছি আমি খেয়ালই করিনি। পাঞ্জাবের তো ভাংরা দেখবো, ঠিক আছে। এছাড়া হচ্ছে তোমার টিপ্পানি আছে না, পাঞ্জাবের ফোক ডান্স টিপ্পানি, যেখানে তোমার কি বলবো, একজন একজনকে কিছু টিপ্পানি করছে, অন্যজন জবাব দিচ্ছে, এরকম ভাবে ডান্স ফর্মটা রয়েছে। আর হচ্ছে তোমার গিদ্দা আছে, গিদ্দা। ঝুমার দেখা যায়, ঝুমার। আর কি দেখা যায় তোমার হচ্ছে ভাংরা তো বললাম। টিপ্পানি পাঞ্জাবি দেখা যায় তো, না গুজরাটে, না বোধহয় টিপ্পানি মহারাষ্ট্রে। টিপ্পানি না, টিপ্পানি গুজরাটে দেখা যায়, সরি। এই তিনটা মনে রাখবে। ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে ভাংরা। আর পাঞ্জাবের ফেস্টিভ্যাল গুলো আগের দিন আমরা পড়েছিলাম, বৈশাখী, লোরি, তারপর এই সমস্ত ফেস্টিভ্যাল গুলো একটুখানি খেয়াল রাখবে। এরপরে কোয়েশ্চেন আর একটা ক্লাসিক্যাল ডান্সের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কত্থক। আমরা ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি পড়েছি, ভারতনাট্যম পড়েছি, কত্থক সম্পর্কে বেশি কিছু পড়া আমাদের হয়নি। কত্থক হচ্ছে অনলি ক্লাসিক্যাল ডান্স যেটা হিন্দুস্তানি মিউজিকে পারফর্ম করা হয়। কথাগুলো ভালো করে শোনো। কত্থক কথাটা এসছে কথা থেকে, যার মানে হচ্ছে স্টোরি টেলিং। কত্থক যে ডান্স ফর্মটা, সেই ডান্স ফর্মটা আগেকার টাইমে ইউজ করা হতো যখন একটা কোনো পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায় যখন কোনো স্টোরি বলা হচ্ছে, তো কত্থক যে ডান্স ফর্মটা সেখান থেকে ইন্সপায়ার হয়ে তৈরি হয়েছে। কত্থকের যে সব থেকে বেশি মানে প্রাচুর্যতা, বা কত্থক এত বেশি ফেমাস হয়েছে ইন দ্য পিরিয়ড অফ মুঘল পিরিয়ডের পরে কত্থক এত বেশি ফেমাস হয়েছে। তার আগে কিন্তু কত্থক ছোট ছোট গ্রামে বা মন্দিরে, যেখানে হচ্ছে তোমার কোনো একটা স্টোরি বলা হচ্ছে, সেই স্টোরি টেলিং ফর্মে কিন্তু কত্থক মানে পরিবেশন করা হতো, ঠিক আছে। কত্থক হচ্ছে অনলি ক্লাসিক্যাল ডান্স যেটা হিন্দুস্তানি মিউজিকে পারফর্ম করা হয়। Performed in Hindustani music. কোথাকার? উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। এবং কত্থক নামটা কোথা থেকে এসছে না, কথা থেকে এসছে, কথা। আমার পাশের ফ্ল্যাটে একটা পুচকে আছে, তার নাম হচ্ছে কথা। পুচকে না, এখন বড় হয়ে গেছে। কথা মানে হচ্ছে স্টোরি। ওকে। এবং এই অরিজিনালি যে ডান্স ফর্মটা ছিল সেটা স্টোরি টেলিং নেচারের ছিল, এবং এর মধ্যে আমরা অনেক পার্সিয়ান এলিমেন্ট দেখতে পাবো। এবং এটা পারফর্ম করা হয় হিন্দুস্তানি কোন মিউজিকে পারফর্ম করা হয়? ঠুংরিতে পারফর্ম করা হয়, ঠুংরি। ওকে, ঠুংরিতে পারফর্ম করা হয়। এবং এর মধ্যে আমরা পার্সিয়ান এলিমেন্ট দেখতে পাবো, পার্সিয়ান এলিমেন্ট। এর যে কস্টিউম, এর যে এক্সপ্রেশন, এগুলোর মধ্যে সবেতেই আমরা কিন্তু পার্সিয়ান এলিমেন্টস দেখতে পাবো। ঘুঙরু ব্যবহার করা হয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট ঘুঙরু ব্যবহার করা। এবং এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে তার মধ্যে একটা পজিশন থেকে, এই যে পজিশনটা দেখছো স্ট্যান্ডিং একটা পজিশন, এই স্ট্যান্ডিং পজিশনটাকে বলা হয় ঠাট। ঠাট, এটা হচ্ছে এলিমেন্ট একটা, যেটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশন। এবং মানে কত্থক ইজ আ ভেরি গ্রেসফুল ডান্স। এখানে তোমার চোখের মুভমেন্ট, হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট খুব ম্যাটার করে, মানে এক্সপ্রেশন প্রচন্ড রকমের ম্যাটার করে। আমি যদিও ডান্সের কিচ্ছু জানি না, মানে আমাকে গান করতে বলো একটু একটু চেষ্টা করতে পারি, বাট ডান্স আমি শুধু ওই বন্ধ দরজার পিছনেই ডান্স করতে পারি। ওকে। এবং কত্থকের তিনটে ঘরানা রয়েছে। কি কি ঘরানা রয়েছে? একটা হচ্ছে লখনৌ ঘরানা। লখনৌ ঘরানার যে ফাউন্ডার, তার নাম হচ্ছে ঈশ্বরী প্রসাদ।
ওয়াজেদ আলী শাহ লখনৌয়ের যে লাস্ট নবাব ছিল, নবাব ওয়াজেদ আলী শাহ, যাকে এখানে কলকাতাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল সাবসিডারি অ্যালায়েন্স সাইন করার পরে, তো তিনি এই কত্থকের অনেক বেশি প্রোফাউন্ডার ছিলেন। তিনি কত্থককে অনেক বেশি কি বলবো ছড়িয়ে দিয়েছিলেন, এবং তিনি নিজেও কত্থক ডান্সার ছিলেন। এবং ইন্টারেস্টিংলি এই ওয়াজেদ আলী শাহের যে বেগম ছিল, বেগম হজরত মহল, তিনি কিন্তু লখনৌ থেকে মহাবিদ্রোহের সময় লিড করেছিলেন। ঠিক আছে, এই ওয়াজেদ আলী শাহেরই ওয়াইফ ছিলেন। লখনৌয়ে হচ্ছে ঈশ্বরী প্রসাদ। এরপর হচ্ছে তোমার বানারস ঘরানা। বানারস ঘরানার ফাউন্ডার কে? বানারস ঘরানার ফাউন্ডার হচ্ছে জানকী প্রসাদ। জানকী প্রসাদ। একটা রিল খুব ভাইরাল হয়েছিল, আমি রিলের কথা বলছি তার মানে এই নয় যে রিল দেখতে ইন্সপায়ার করছে, যেখানে লখনৌ ঘরানা এবং বেনারস ঘরানার মধ্যে একটা ছোট্ট টাসল ডান্সের একটা খুব ফেমাস একটা রিল ভাইরাল হচ্ছে, যেখানে তোমরা দেখতে পাবে যে কিভাবে দুটো ডান্স ফর্মের মধ্যে এক্সপ্রেশন ওয়াইজ চেঞ্জেস হচ্ছে, বা হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্টে চেঞ্জেস হচ্ছে। লখনৌ ঘরানার যে ডান্স ফর্মটা ছিল সেটা সেটা খুব বেশি মানে চোখের মুভমেন্ট, মুখের মুভমেন্টের উপর জোর দেয়, এবং বেনারস ঘরানাটাতে কি বলবো একটু বেশি ফ্লজ আছে ডান্সটাতে, যদি আমি খুব ভুল না হয়। আমি আবার বলছি যে ডান্স সম্পর্কে আমার খুব বেশি জ্ঞান নেই, যেটুকু পড়েছি দেখেছি সেটুকু, নিজে কোনোদিন ডান্স করিনি। আর একটা হচ্ছে জয়পুর ঘরানা। জয়পুর ঘরানার ফাউন্ডার হচ্ছে ভানুজি। ওকে, তিনটে ঘরানা আমরা পড়ে নিলাম। এবং এই যে এটা যে ঠুংরিতে পারফর্ম করা হয়, এবং পার্সিয়ান যে গজল আছে, উর্দু যে গজল আছে, সেগুলোও কিন্তু পারফর্ম করা হয়, এবং মুঘল দরবারে কিন্তু এই কত্থক ডান্স পারফর্ম করা হতো। কত্থকের এক্সপোনেন্ট যদি বলা হয়, এই যে ভদ্রলোকের ছবি দেওয়া রয়েছে, তিনি হচ্ছেন বিরজু মহারাজ। বিরজু মহারাজের ক্ষেত্রে যে যে ইনফরমেশন গুলো মনে রাখতে হবে, এনি সারনেম যার নামের পিছনে মহারাজ আছে, সেটা কত্থকের সাথে অ্যাসোসিয়েটেড হবে মোস্ট অফ দ্য টাইম। ইনি হচ্ছে কলকা বিন্দাদিন ঘরানার ফাউন্ডার। লখনৌ ঘরানারই একটা মানে একটা সাব ঘরানা বলতে পারো, যেটা হচ্ছে কলকা বিন্দাদিন ঘরানা। কলকা বিন্দাদিন ঘরানা। ইনি কবে তোমার পদ্মবিভূষণ পেয়েছেন? পদ্মবিভূষণ আসলে, এক মিনিট, এটা একটুখানি বাড়িয়ে দিই, তাহলে আমি এটাতে লিখতে পারবো। ওকে, ঘরানা কবে পদ্মবিভূষণ পেয়েছেন? হোয়াইটে লিখছিলাম তো। ইন দ্য ইয়ার অফ 1986। এবং এই বিরজু মহারাজের, এনার নামটা লিখে দিই আবার, নইলে তোমরা পরে বলবে ইনি আবার কে, এরকম অনেকজন আছেন। ইনি একটা ডান্স স্কুল এস্টাবলিশ করেন, যেটা হচ্ছে কলাশ্রম। ঠিক আছে, কলাশ্রম। ইন দ্য ইয়ার অফ 1998 1998 একটা ডান্স স্কুল ফাউন্ড করেন, যেটা হচ্ছে কলাশ্রম। তাহলে এক্সপোনেন্টের কথা যদি আমরা বলি, তাহলে মহারাজ সারনেম যাদের আছে, যেমন বিরজু মহারাজ, লচ্ছু মহারাজ, আচ্ছন মহারাজ, এরা। তারপর হচ্ছে সিতারা দেবী। সিতারা দেবী। তারপর হচ্ছে কুমকুমধর, তারপর কুমুদিনী লাখিয়া, অনেক নাম পাবে কত্থকে। গোপী কৃষ্ণন। মোহিনী ভাট, মোহিনী না, সরি, রোহিণী ভাটে। এক্সপোনেন্টের নামগুলো মনে রাখবে। আচ্ছা, আস্থানা, দুজন আস্থানা আছে, সেটাও বলে দিই। কামিনী আস্থানা,
এই আস্থানার সাথে কিন্তু তোমরা ইয়ামিনী কৃষ্ণমূর্তির নাম গুলিয়ে ফেলো না। আর হচ্ছে নলিনী আস্থানা, উনি আস্থানা নর্তকী ছিলেন, তিরুপতি তিরুমালি টেম্পলের রেসিডেন্ট ডান্সার ছিলেন। আচ্ছা, অদিতি মঙ্গল দাস, আরো অনেক নাম আছে, আর লিখলাম না। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, when did depressed class get a reserved seat in provincial and the central legislative council but they were to be voted in by the general electorate? কখন থেকে প্রাদেশিক এবং কেন্দ্রীয় আইন পরিষদে অবদমিত মানে হচ্ছে তোমার যে ডিপ্রেস ক্লাস ছিল তাদের জন্য সংরক্ষিত আসন পেয়েছিল, কিন্তু তাদের ভোট দেওয়ার কথা ছিল সাধারণ ভোটারদের দ্বারাই। মানে তার যে সিটটা, সেই সিটে কেবলমাত্র ডিপ্রেসড ক্লাসের মানুষজন দাঁড়াতে পারবে, কিন্তু তাদেরকে যে ভোট দেবে সেই ভোটাররা কিন্তু জেনারেল পিপলই ছিল। সেপ্টেম্বর 1930, নভেম্বর 1932, নভেম্বর 30 নাকি নভেম্বর 1932, কোনটা হবে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হবে ইন দ্য ইয়ার অফ 1932, নভেম্বর মাসে 1932 তে সেখানে ডিপ্রেস ক্লাস আলাদা করে একটা সিট পায় প্রভিন্সিয়াল এবং সেন্ট্রাল লেজিসলেচারে। তোমরা প্রশ্ন করতে পারো যে তখন তো ইন্ডিপেন্ডেন্সই হয়নি, তাহলে তখন সিট পাচ্ছে, তাদেরকে সিট দিচ্ছে কে? আমরা তো জানি যে ইন্ডিপেন্ডেন্সের আগেও আমাদের এখানে বিভিন্ন আইন পাশ হয়েছে এবং সেই আইনের মাধ্যমে সেপারেট ইলেক্টোরেট তৈরি হয়েছে। একটা টাইম দেখবো গিয়ে মুসলিম, শিখ এরা আলাদা আলাদা সিট পাচ্ছে, বাকি সমস্ত জেনারেল। কিন্তু তখন কিন্তু ভোট দেওয়ার নিয়মটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস অনুযায়ী ছিল না, তখন কিছু সংখ্যক মানুষই ভোট দিতে পারতো এবং সেখানে কিছু ক্যাটাগরি ছিল যারা ভোট দিতে পারতো, সবাই কিন্তু ভোট দিতে পারতো না। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নাকি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বা এজিআই, যেটা হচ্ছে ভারতের সব থেকে বড় মানে হাইয়েস্ট পদে রয়েছেন, যিনি হচ্ছেন ল অফিসার, এবং তাকে অ্যাসিস্ট করার জন্য সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া থাকেন। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কোন সংসদের কোন কক্ষের মেম্বার হয় না, পার্লামেন্টের কোন কক্ষের সদস্য তিনি হন না, কিন্তু পার্লামেন্টের যে কোনো কক্ষে যে কোনো ডিসকাশনে তিনি পার্টিসিপেট করতে পারে, গোটা ইন্ডিয়াকে তিনি রিপ্রেজেন্ট করতে পারে, যে কোনো মানে গোটা ইন্ডিয়ার মধ্যে যে কোনো হাইকোর্ট হোক বা যে কোনো কোর্টে তিনি প্রেজেন্ট থাকতে পারেন এবং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারেন। তিনি সংসদের উভয় কক্ষে প্রেজেন্ট থাকতে পারেন, তার ডিসকাশনে পার্টিসিপেট করতে পারেন, কিন্তু ভোট দিতে পারেন না, কারণ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কোনো মেম্বারের কোনো হাউসের মেম্বার হন না। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু তোমার ইউনিয়ন যে এক্সিকিউটিভ রয়েছে, আমরা পার্ট 5-এ পড়েছি, পার্ট 5-এ পড়েছিলাম আমরা কতগুলো চ্যাপ্টার না 5টা চ্যাপ্টার পড়েছিলাম পার্ট 5-এ, এবং পার্ট 5-এ যে 5টা চ্যাপ্টার পড়েছিলাম তার মধ্যে কি কি ছিল না প্রেসিডেন্ট ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল, এবং তোমার পিএম ছিল, পিএমও ছিল, এবং অ্যাটর্নি জেনারেল ছিল। অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল কত থেকে কত পর্যন্ত রয়েছে? অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল রয়েছে তোমার 70 আর্টিকেল 78-এ রয়েছে না অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যতদূর মনে পড়ছে আমার 76-এ, সরি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর্টিকেল 76-এ। 78-এ তো তোমার ওই পিএম এবং সরি প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে কিছু একটা বলা হয়েছে মেবি। জাস্ট এ মিনিট, আমি বলে দিচ্ছি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার আর্টিকেলটা 76-এ, হ্যাঁ 76-এ। 78 আমার এখন মনে পড়ছে না, আমিও ভুলে যেতে পারি, এরকম নয় যে সবসময় সবকিছু মনে থাকবে। তো পার্ট 5-এর আর্টিকেল 76-এ রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তিনি হাইয়েস্ট ল অফিসার। ফ্যাকচুয়াল ডেটাগুলো আমি মাঝে মাঝে কেউ ভুলে যেতে পারি, কিন্তু কনসেপচুয়াল যেটা যে ইনি উভয় কক্ষের সদস্য নন কিন্তু পার্টিসিপেট করতে পারছেন, এবং তিনি যে কি বলবো তিনি তার
বাইরে মানে গভর্নমেন্টের কাজের বাইরে নিজের পার্সোনাল প্র্যাকটিসও কিন্তু তিনি করতে পারেন। খেয়াল রাখবে যে সলিসিটর জেনারেল এই পদটা কিন্তু কনস্টিটিউশনে মেনশন নেই, এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, এটা কিন্তু কনস্টিটিউশনাল বডি না, কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এই পদটা এই বডিটার কথা কিন্তু কনস্টিটিউশনে মেনশন আছে আর্টিকেল নাম্বার 76 এর মধ্যে এবং পার্ট 5 এ, যেটা ইউনিয়ন এক্সিকিউটিভের একটা পার্ট। Next question number 11. Which of the following is not a type of freedom in Indian constitution? ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোনটি স্বাধীনতার অধিকারের একটি রূপ নয়? এই কোয়েশ্চেনটা হচ্ছে আজকে স্টার কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেন থেকে আমরা অনেক কিছু পড়বো। প্রোটেকশন অফ সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ এক্সেট্রা, প্রোটেকশন অফ পার্সোনাল লিবার্টি, অফেন্সেস অ্যান্ড আর্ম অ্যাসেম্বলি প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। কোনটা হচ্ছে একটা ফ্রিডম নয় আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী? সঠিক উত্তর হচ্ছে অফেন্সেস ফর আর্ম অ্যাসেম্বলি। আর্ম অ্যাসেম্বলির জন্য তো কোনো রাইট দেয়নি, তোমাকে কোনো রাইট দেওয়া হয়েছে যে তুমি বন্দুক নিয়ে বোমা বারুদ নিয়ে তুমি অ্যাসেম্বল করতে পারবে একসাথে, এরকম কোনো রাইট কিন্তু দেওয়া হয়নি। তো অফেন্স ফর আর্ম অ্যাসেম্বলির জন্য কিন্তু কোনো রাইট দেওয়া হয়নি। আমরা আগের দিন ফান্ডামেন্টাল রাইটস পড়েছি এবং ফান্ডামেন্টাল রাইটসে আমরা 6টা রাইট পড়েছি, 7টা আগে ছিল, একটাকে রিপিল করা হয়েছে, 308 তে পাঠানো হয়েছে পার্ট 12 এ। 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মোরারজি দেশাই সেই টাইমে প্রাইম মিনিস্টার ছিলেন। এই সমস্ত কিছু আমরা অলরেডি পড়ে নিয়েছি। ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইট ইউএসএ থেকে নেওয়া হয়েছে, যেখানে বিল অফ রাইটস নামে একটা পার্ট ছিল তাদের কনস্টিটিউশনে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। এবং ফান্ডামেন্টাল রাইট রয়েছে পার্ট 3 তে, যেটা হচ্ছে জাস্টিসিয়েবল ইন নেচার। ফান্ডামেন্টাল রাইট তোমার খর্ব হলে তুমি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে পারো, যেখানে তোমার রিট পিটিশন তুমি জারি করতে পারো। এইবার আজকে যেটা রয়েছে রাইট টু ফ্রিডম, প্রথমটা ছিল রাইট টু ইকুয়ালিটি। আমরা আগের দিন পড়েছি রাইট টু ইকুয়ালিটির মধ্যে 4টে আর্টিকেল আসছে। আর্টিকেল নাম্বার 4, প্রথমে তো ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে শুরু হচ্ছে? ফান্ডামেন্টাল রাইট শুরু হচ্ছে আর্টিকেল নাম্বার 12 থেকে। আর্টিকেল নাম্বার 12 থেকে শুরু হচ্ছে। 12 এ রয়েছে স্টেটের ডেফিনেশন, 13 এ রয়েছে ল এর ডেফিনেশন, 14 এ রয়েছে ইকুয়ালিটি বিফোর ল এন্ড দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল, 15 এ রয়েছে স্টেট ক্যান নট ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ড অফ সেক্স, কাস্ট, রিলিজিয়াস, প্লেস অফ বার্থ, এই গ্রাউন্ডে কোনো রকমের ডিসক্রিমিনেশন করা যাবে না। আর্টিকেল নাম্বার 16 এ রয়েছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। আর্টিকেল নাম্বার 17 এ রয়েছে আনটাচেবিলিটিকে প্রহিবিট করতে হবে, আনটাচেবিলিটি প্র্যাকটিস করা যাবে না। আর্টিকেল নাম্বার 18 এ রয়েছে টাইটেল ইউজ করা যাবে না, অ্যাবলিশন অফ টাইটেলের কথা বলা হয়েছে। এরপর আসছে রাইট টু ফ্রিডম। ইকুয়ালিটি হয়ে গেছে, ইকুয়ালিটির পরে তোমার কি চাই? যে ফ্রিডম চাই। অ্যান্ড ফ্রিডমের মধ্যে বলা হচ্ছে প্রথম যে আর্টিকেলটা, আর্টিকেল নাম্বার 19, সেখানে আমাদের 6টা রাইট আছে। আর্টিকেল নাম্বার 19 এ রয়েছে আমাদের 6টা রাইট। কি কি 6টা রাইট? প্রোটেকশন অফ সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, অ্যাসোসিয়েশন, কোঅপারেটিভ, রিসাইড, মুভ অ্যান্ড প্রফেশন। 6টা রাইট রয়েছে। আর্টিকেল নাম্বার 20 তে রয়েছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্সেস। কোনো অফেন্স করার পরে যদি সেই অফেন্সের কনভিকশনের জন্য তার জন্য যে প্রোটেকশন, সেই প্রোটেকশন রয়েছে আর্টিকেল 20 তে। আর্টিকেল 21 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং আর্টিকেল 21 হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ইভেন যখন ন্যাশনাল এমার্জেন্সি লাগু হবে তখনও পর্যন্ত কিন্তু আর্টিকেল নাম্বার 21 খারিজ করা যায় না। 21A রাইট টু এডুকেশন, যেটা পরে অ্যাড করা হয়েছে, এবং 22 প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তাহলে আমরা আর্টিকেল নাম্বার 19 এ 6টা রাইট পড়ছি। কি কি? টু ফ্রিডম অ্যান্ড স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, টু অ্যাসেম্বলি পিসফুলি উইদাউট আর্মস, টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন্স, টু মুভ ফ্রিলি within the territory of India but throughout the territory of India, to reside and settle in any part of territory of India, এফটাকে অমিট করা হয়েছে, এবং প্র্যাকটিস করা এনি প্রফেশন, এনি অকুপেশন, ট্রেড অ্যান্ড বিজনেস। এটা আমরা অলরেডি আগের দিন দেখেছি। এবং আর্টিকেল নাম্বার 19 এই বলা হয়েছে যে এখানে স্টেট চাইলে কিছু রেস্ট্রিকশন লাগাতে পারে, যেটা হচ্ছে রিজনেবল কিছু রেস্ট্রিকশন লাগাতে পারে। রিজনেবল রেস্ট্রিকশন কিসের জন্য লাগাতে পারে? ওই যে আগের দিন বলছিলাম যে তোমাকে বলা হয়েছে তুমি যে কোনো
প্রফেশন প্র্যাকটিস করতে পারো, তার মানে তো এই নয় যে তুমি যে কোনো প্রফেশন করতে পারো। তো সেখানে কিছু রেস্ট্রিকশন থাকবে, যে রেস্ট্রিকশনটা কেন লাগানো হবে, ইম্পোজ করা হবে ইন দ্য ইন্টারেস্ট অফ, জাস্ট এ মিনিট, বাড়িতে কেউ নেই, আমি জাস্ট একটা কথা বলে দিই, আসছি, একটা মিনিট। হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং, আই হোপ শোনা যাচ্ছে এখান থেকে ক্লাসটা। ওকে। হ্যাঁ, কি কি ইন্টারেস্টে এখানে আমরা রেস্ট্রিকশন লাগাতে পারি? ইন দ্য ইন্টারেস্ট অফ সোভারেনিটি অ্যান্ড দ্য ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, সিকিউরিটি অফ দ্য স্টেট, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, যে স্টেটের সাথে এখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লাগো লাগো, এখন যদি তুমি পাকিস্তানকে সাপোর্ট করে যদি কথা বলো, তোমার যদি পাকিস্তানের আর্ম ফোর্সেস এর সাথে তোমার কোনো কানেকশন থাকে, এই সমস্ত কথাবার্তা, মানে যে কাজগুলো করলে তোমার এগেনস্টে সিটিজেনের চার্জ লাগানো যায়, যদিও এখন সিটিজেনের চার্জ লাগানো খুব ইজি, আমরা ওটাতে যাচ্ছি না। তো ফরেন স্টেটের সাথে ফ্রেন্ডলি রিলেশন, যেগুলো আমাদের এনিমি কান্ট্রি তাদের সাথে ফ্রেন্ডলি রিলেশন, পাবলিক অর্ডারের রেসপেক্টে রেস্ট্রিকশন লাগানো যেতে পারে। ডিসেন্সি এবং মোরালিটি, ডিসেন্সি এন্ড মোরালিটি কথাটা শুনতে যতটা মিষ্টি মিষ্টি লাগে, এতটা মিষ্টি মিষ্টি নয়, কারণ ডিসেন্সি বা মোরালিটি সেটা তো ডিফাইন কোথাও করা নেই যে কোনটা মোরাল গ্রাউন্ড কোনটা মোরাল গ্রাউন্ড না, এটা তো ডিফাইন কোথাও করা নেই, কিন্তু বলা আছে। এরকম কনস্টিটিউশনে প্রচুর কথা আমরা পাবো যেটা কনস্টিটিউশনে বলা আছে কিন্তু ডিফাইন করা নেই। এছাড়া কি, কন্টেম্পট অফ কোর্ট, ডিফামেশন এবং ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্সেস। যদি কন্টেম্প অফ কোর্ট হয়, তুমি কোর্টের মধ্যে কোনো মিসবিহেভ করলে, কন্টেম্প অফ কোর্ট করলে, কোর্টের কথা মানলে না, তখন কিন্তু তুমি বলতে পারবে না যে আমার তো রাইট টু ফ্রিডম আছে, আমি যা খুশি করতে পারি। ওকে, এবং এর পরের আর্টিকেল নাম্বার 20, প্রোটেকশন ইন রেসপেক্ট টু কনভিকশন এন্ড অফেন্সেস। এখানে আমরা তিনটে জিনিস বলবো, একটা হচ্ছে পোস্ট ফ্যাক্টো ল। পোস্ট ফ্যাক্টো ল মানে কি, কোনো পোস্ট ফ্যাক্টো ল এখানে লাগানো যাবে না, নো পোস্ট ফ্যাক্টো ল। মানে এখানে দুটো জিনিস বলা হয়েছে, যে একটা পার্সনকে no person shall be convicted of any offences except the for violation of a law in force at the time of the commission of the act। যেই মুহূর্তে তোমাকে সাজা শোনানো হচ্ছে, সেই মুহূর্তে সেই শাস্তিটার জন্য যেই লটা রয়েছে, সেই লটা দিয়েই তোমাকে পানিশ করতে হবে। ধরো তুমি আজকে একটা ক্রাইম করলে, ধরো তুমি আজকে বাড়িতে ক্রাইম কি করলে, যে তুমি বাড়িতে ভাত খাবে না বলে মায়ের ওপর চিৎকার করলে। টেকনিক্যালি এটা তো কোনো কনস্টিটিউশনে কোথাও লেখা নেই যে এটা ক্রাইম, যদিও ক্রাইম, কিন্তু চিৎকার করলে এবং তার জন্য মা তোমাকে পিটানি দিল, মার দিল, এইটুকু সাজা মা দিতে পারে, সেটা লতে, মানে এটার জন্য মাকে কেউ কিছু বলবে না, কেউ কিছু হবে না। কিন্তু ধরো কালকে থেকে একটা রুলস, একটা আইন পাশ করা হলো যে যে এই কাজটা করবে তার 2 দিনের জেল হয়ে যাবে। তো তার জন্য তো তোমাকে আজকে এই কাজটা করার জন্য তোমাকে পানিশ করা যাবে না। যেই মুহূর্তে তুমি একটা ক্রাইম করছো, সেই মুহূর্তে ওই ক্রাইমটার জন্য যে লটা রয়েছে সেই লটাই কিন্তু তোমার উপর লাগু হবে। অ্যান্ড সরি, সেকেন্ডলি বলা হচ্ছে, নো পার্সন শ্যাল বি সাবজেক্টেড টু আ পেনাল্টি গ্রেটার দ্যান দ্য প্রেসক্রাইবড বাই দ্য ল ইন ফোর্স অফ দ্য টাইম অ্যান্ড দ্য কমিশন অফ দ্য অ্যাক্ট। একটা পার্সন যেটুকু ক্রাইম করেছে তার জন্য সেইটুকুই শাস্তি দিতে হবে। কেউ যদি চুরি করে, তার জন্য তাকে ফাঁসি দেওয়া যাবে না, তাই চুরি করলে তার জন্য যে প্রেসক্রাইব ল আছে, তার জন্য যে পানিশমেন্ট আছে সেটা দিতে হবে। নো জিওপার্ডি, নো ডাবল জিওপার্ডি। নো ডাবল জিওপার্ডি মানে একটা ক্রাইমের জন্য একবারের বেশি সাজা দেওয়া যাবে না। ধরো কেউ একটা ক্রাইম করেছে, সে জেল খেটে বেরিয়ে চলে আসলো, আবার 2 দিন পর পুলিশ তাকে এসে তুলে নিয়ে চলে গেলে, বললো না তুমি তো ওই ক্রাইমটা করেছিলে, তোমাকে আবার আমরা 6 মাসের জন্য জেলে রাখলাম, এটা হবে না। এবং নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন মানে তোমার কথা তোমারই এগেনস্টে অ্যাজ এ এভিডেন্স হিসেবে ইউজ করা যাবে না। ধরো কেউ কিছু ক্রাইম করেছে এবং সে দাঁড়িয়ে বলছে আমি এই ক্রাইমটা করেছি, পুলিশের কাজ বা কোর্টের কাজ বা অ্যাডভোকেটের কাজ হবে এটা, যে সেই ক্রাইমটাকে এস্টাবলিশ করা। তার মানে কি এই নয় যে তোমার ফিঙ্গারপ্রিন্ট, তোমার যে সমস্ত এভিডেন্স লাগবে সেগুলো নেওয়া যাবে না, সেগুলো নেওয়া যাবে, কিন্তু সেলফ ইনক্রিমিনেশন করা যাবে না। এই তিনটে হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট টু কনভিকশন অফ অফেন্সেস। মানে ধরো তোমাকে প্রচুর পেটালো পুলিশ স্টেশনে, দিয়ে পরের দিন গিয়ে তুমি কোর্টের সামনে বললে যে হ্যাঁ
মাই লর্ড আমি এই কাজটা করেছি, আমার এই ভুলটা হয়েছে, কিন্তু তোমার কথাটা শুনবে, কিন্তু তোমার কথাটার বেসিসে তোমাকে পানিশ করা যাবে না, সেই কথাটা প্রুভ করতে হবে। আর্টিকেল নাম্বার 21, আর্টিকেল নাম্বার 21, এটা এটা মানে আর্টিকেল নাম্বার 21 এর মধ্যে এত হিডেন রাইট আছে, যে কোনো কোয়েশ্চেন কনস্টিটিউশনের যদি তুমি বুঝতে না পারো যে কোন আর্টিকেলের মধ্যে পড়ছে এটা, সেটা তুমি একটু টেকনিক্যালি ভেবে, মানে যদি বাকি আর্টিকেল গুলো তোমার জানা থাকে, যে তুমি জানো যে ফর শিওর এটা অন্য কোনো আর্টিকেলের মধ্যে পড়বে না, তখন তুমি ইউ ক্যান গো ফর 21। আর্টিকেল নাম্বার 21 এ কি বলা হচ্ছে, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভ of his life or personal liberty except according to the procedure established by the law। কোন লয়ের দ্বারা যদি কোনো প্রসিজার এস্টাবলিশ করা হয়, সেটার মাধ্যম ছাড়া কোনো পার্সন তার পার্সোনাল লাইফ এবং লিবার্টি থেকে ডিপ্রাইভ করা যাবে না। This right has been held to be the heart of the constitution, the most organic and progressive provision in our living constitution, the foundation of our law. Article 21 can only be claimed when a person is deprived of his life or personal liberty by the state as defined in Article 12. Violation of the right by private individual is not within the প্রিভিউ অফ আর্টিকেল 21। বলছে আর্টিকেল 21 কে ডিপ্রাইভ করলে তুমি করে দিতে পারবে, যে স্টেট যদি আর্টিকেল 21 ডিপ্রাইভ করে তাহলে তুমি মুভ করতে পারবে, কিন্তু স্টেটের বাইরে কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ভায়োলেশনের ক্ষেত্রে কিন্তু তুমি এই কথাটা বলতে পারবে না। তো আর্টিকেল 21 এর মধ্যে আমাদের পার্সোনাল লিবার্টি এবং হচ্ছে লাইফের কথা বলা হচ্ছে। এখানে অনেক ল আছে, রাইট টু মেডিকেল কেয়ার, রাইট টু ফুড, রাইট টু লিভলিহুড, রাইট টু প্রাইভেসি, রাইট টু হেলদি এনভায়রনমেন্ট, রাইট টু শেল্টার, রাইট টু এডুকেশন, রাইট টু স্লিপ। রাইট টু স্লিপও একটা রাইট। তা বলে তুমি মাকে বাড়িতে বলো না যে রাইট টু স্লিপ আমার একটা ফান্ডামেন্টাল রাইট। রাইট টু মুভ টু অ্যাব্রড, বিদেশে মুভ করা, সেটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট। তুমি যে এনভায়রনমেন্টে রয়েছো সেই এনভায়রনমেন্টটা যাতে পলিউশন ফ্রি হয়, পলিউশন ফ্রি এনভায়রনমেন্টে থাকা, সেটাও একটা ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, রাইট টু রিসাইড মানে ভারতের মধ্যে যে কোনো জায়গায় তুমি থাকতে পারো, সেই রাইটটা দিচ্ছে আর্টিকেল 19-এ, কিন্তু রাইট টু মুভ টু অ্যাব্রড, বিদেশে যাওয়ার জন্য যে রাইটটা, সেটা দিচ্ছে আর্টিকেল নাম্বার 21-এ। Next question, who among the following ruler fight Anglo-Mysore war in which he was killed? কোন শাসক ইঙ্গ-মহীশূর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যেখানে তিনি নিহত হন? দ্য নিজাম, ঔরঙ্গজেব, টিপু সুলতান নাকি শিবাজি? নিজাম কেন ইঙ্গ-মহীশূর ওয়ার লড়তে যাবে, ঔরঙ্গজেব কেন যাবে, আর শিবাজি বা কেন যাবে? টিপু সুলতান। এখানে আমি পরপর ওয়ারের সিকোয়েন্সটা দিয়েছি, আজকে এক্সপ্লেন করছি না, তারা আছে একটু, এই স্লাইডটা আমি পরে এক্সপ্লেন করব, যাদের দেখার একবার চোখ বলিয়ে নিই। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কন্ট্যাক্ট ফোর্স? নিচের কোনটা কন্ট্যাক্ট ফোর্স নয়? গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ফ্রিকশনাল ফোর্স নাকি ম্যাগনেটিক ফোর্স? কোনটা একটা কন্ট্যাক্ট ফোর্স নয় জিজ্ঞেস করেছে। কন্ট্যাক্ট ফোর্স নয় হচ্ছে যেখানে স্পর্শ হচ্ছে না। আচ্ছা, নন কন্ট্যাক্ট ফোর্স, নট আ নন কন্ট্যাক্ট ফোর্স, সরি, নট আ নন কন্ট্যাক্ট ফোর্স যেখানে কন্ট্যাক্ট হচ্ছে না, এখানে কন্ট্যাক্ট হচ্ছে না হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা নন কন্ট্যাক্ট ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স, ম্যাগনেটিক ফোর্সও নন কন্ট্যাক্ট ফোর্স, ফ্রিকশন হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স, কারণ ফ্রিকশন বা ঘর্ষণ হতে গেলে দুটো বস্তুকে স্পর্শ করতে হবে। কন্ট্যাক্ট ফোর্সেস, ফ্রিকশনাল ফোর্স, মাসকুলার ফোর্স, ইলাস্টিক ফোর্স, মেকানিক্যাল ফোর্স, এগুলো হচ্ছে সবই কন্ট্যাক্ট ফোর্স, এবং নন কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং নিউক্লিয়ার ফোর্স। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, muscle are found these types, which of the three types, which of the following is not one of them? পেশি সাধারণত তিন ধরনের, নিচের কোনটি তাদের মধ্যে একটি নয়? সিসময়েড, স্মুথ, কার্ডিয়াক নাকি স্কেলিটাল? আমরা অলরেডি টাইপ অফ টিস্যু বা টাইপ অফ মাসলস অলরেডি পড়েছিলাম, তিনটা টাইপের হয়, স্মুথ, কার্ডিয়াক এবং স্কেলিটাল। সিসময়েড কিন্তু কোনো মাসলের টাইপ নয়, একটা হচ্ছে কার্ডিয়াক মাসল, একটা হচ্ছে স্কেলিটাল মাসল, একটা হচ্ছে স্মুথ মাসল। নেক্সট কোয়েশ্চেন 15, DRDO, which is under the Ministry of Defence, Government of India, was formed in the year, ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO কত সালে গঠিত হয়েছিল? ইন দ্য ইয়ার অফ 1948, 1958, 1975 or 1981? সঠিক উত্তর হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1958। DRDO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কমেন্ট সেকশনে বলবে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত।
15 where is the headquarter of the Spice Board of India located? ভারতের মশলা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? এসএসসি এমটিএস এ এসছে, আরবি এনটিপিসি এর মধ্যে যেহেতু এই কোয়েশ্চেন গুলো ঢুকিয়েছি তাই আমি এক্সামের নামটা লিখে রেখেছি, কারণ এই কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট। বেঙ্গালুরু, কোচি, পুনে নাকি গুন্টুর কোথায় অবস্থিত? স্পাইস বোর্ড অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার অপশন বি হচ্ছে সঠিক উত্তর, কোচিতে অবস্থিত। এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, ওয়ার ইজ দ্য ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি লোকেটেড? ডোপ টেস্টিং ল্যাবরেটরি কোথায় অবস্থিত? মুম্বাই, ব্যাঙ্গালোর, পাঞ্জাব নাকি নিউ দিল্লি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিউ দিল্লিতে অবস্থিত। এবং তোমরা কমেন্ট সেকশনে ডিআরডিও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটা বলবে। আজকে এই পর্যন্তই ছিল, কোয়েশ্চেন 17টা ছিল, অনেক কিছু আমরা জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আই হোপ তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। আর এই ক্লাসের পিডিএফটা এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, পেয়ে যাবে।